হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর এই ব্লগটা আমি নিয়ে চলে এসেছি একদম আমার রিসেন্ট ঘুরতে যাওয়া পরীক্ষার পর শান্তিনিকেতন থেকে। এই ব্লগের মধ্যে আমি দেখাবো কীভাবে শান্তিনিকেতন আমরা উইকেন্ডে ঘুরছি এবং সেখানেই আমি আমার বার্থডে সেলিব্রেট করছি। আসলে আমার বার্থডে সেলিব্রেশনটা আমার একটু স্পেশাল করে করার ইচ্ছা ছিল, তাই আমার দাদু দিদার স্পন্সরশিপে এই ট্রিপটা আমি সেরে ফেললাম। সেদিনকে প্রথম ছিল শুক্রবার 26 তারিখ, 26শে জুলাই মাসের বর্ষাকালে সিলেক্ট করে নিলাম যে এই সময়টা চলে যাব শান্তিনিকেতন। তাই ট্রেনে উঠে পড়লাম যথারীতি হাওড়া থেকে। শান্তিনিকেতন এক্সপ্রেস 10টা 5-এ উঠেই ব্রেকফাস্ট সারলাম পিৎজা দিয়ে। আচ্ছা, ডমিনোজের পিৎজা আর ব্রেকফাস্ট এটা কি কখনো কেউ খেয়েছে? সেটা আমাকে অবশ্যই ব্লগে কমেন্টে জানাবেন। আর তারপরে শুনছিলাম গান। সিটটা খুব অদ্ভুতভাবেই পেয়েছিলাম, চার্জিং পয়েন্ট আমার পাশে, জানলা দিয়ে ঠিকমতো ভিউ পাচ্ছিলাম না। একটু ঘুরে গিয়ে দেখছিলাম কীরকম প্রকৃতির শোভাটা নিজের বর্ষায় মেলে ধরেছে। আর তারপরে ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি আমার খুবই ফেভারিট, আর এটা কোন বাঙালির না পছন্দ আমি জানি না। সত্যি এই এক্সপ্রেস ট্রেনে যখন জানলার হাওয়া খেতে খেতে ঝালমুড়ি খাওয়া যায় আমার তো দারুণই লাগে। আর আমি অ্যাজ ইউজুয়াল এনজয় করছিলাম। তারপর শান্তিনিকেতন যাবো, আর সেখানে লোকসঙ্গীত বাউল গান এটা হবে না, হতেই পারে না। তাই ট্রেনে দেখতে পেলাম বাউল গান হচ্ছে। উনি সুন্দর মনের মতো বাউল সঙ্গীত আমাদেরকে শুনিয়ে মনোরঞ্জিত করে তুললেন। এবার সঙ্গে সঙ্গে নাচছিল অনেকে। আর তারপর ট্রেন থেকে নামার পর যখন দুপুর 12টায় চড়া রোদ, তখন ট্রলিটা নিয়ে কোনো রকমে বেরোলাম স্টেশন থেকে। প্রাকৃতিক দৃশ্যটা নতুন করে 10 বছর বাদে শান্তিনিকেতনে ফিরে যেরকম লাগলো সেটা তো বলা বাহুল্য, যে আমি যেন মনে হচ্ছে একটা অন্য কোনো সিটিতে চলে গেলাম, মানে যেই সিটিটা কোনো এক্সপ্লোরই করিনি। এই জায়গাটা খুবই পরিচিত আমার সঙ্গে, কারণ ছোটোবেলায় যখন আমার মোটামুটি 3.5-4 বছর বয়স, তখন আমি গেছিলাম মা বাবার সঙ্গে পুচকে। আমি গেছিলাম হচ্ছে চৈতি লজে ছোটোবেলায় দোল উৎসব, সবাই জানে শান্তিনিকেতন যার জন্য প্রখ্যাত, সেখানে। কিন্তু ঘটনাচক্রে এবার কি ঘটলো, এবারে তো ওইখানে কোনো লজ বা হোটেল নেওয়ার পরিকল্পনা ছিল না। আর 1 মাস আগে থেকে টিকিট কেটেছিলাম যে হ্যাঁ পরীক্ষার পর স্ট্রেস ফ্যাক্টর লেসেন করার জন্য, অর্থাৎ কমিয়ে দেওয়ার জন্য যাব। কিন্তু কি হলো, ঘুরে ঘুরে আমরা কোথাও ঘর পেলাম না, কারণ সবাই বলছে উইকেন্ডে ঘুরতে চলে এসছে। আর তারপর অবশেষে পেলাম একটা হোটেল, ভালো হোটেল এমবি। সেখানে রুম ট্যুরটা প্রথমেই করে আমি দেখিয়ে দিলাম। সেখানে ইন্টারকম, তারপরে যা যা অ্যামিনিটিস থাকা দরকার প্রয়োজনীয় সবই ছিল মোটামুটি। আর বাথরুমটাও বেশ ঠিকঠাকই ছিল, সেটাও দেখিয়ে দিলাম আমি মোটামুটি, যদিও এটা কোনো লুকআউট নয়। আর এটা কি সুন্দর দিয়েছিল টাওয়েলটা, সেটা তো জেনারেলি কাপড় রুমে দেওয়া থাকে, জানি না আমি এই স্যুটে কেন দিয়েছে। তারপর সকাল মানে গড়িয়ে চলে গেল দুপুর, আর মোটামুটি দুপুরেই আমরা পৌঁছেছিলাম, কারণ দুপুরবেলা আমাদের লাঞ্চ থালি দিয়ে গেল। ওদিনকে চিকেন থালি নিয়েছিলাম রুমে, আর চিকেন থালি খেয়ে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে নিজের মনের মতো যেরকম সাজি আমি সবসময়, সবাই দেখে থাকে আমার ব্লগে, সেরকম করে সাজলাম। দিয়ে ওদিনকে ডিসাইড করছি যে কোন কোন ওদিনকে ইটিনারি থাকবে, অর্থাৎ ঘুরতে চলে যাব কোথায় কোথায়। আর এই ব্যাকগ্রাউন্ডটা পিছনের, ওটা হচ্ছে আমাদের হোটেল রুমেরই করিডোরে, খুব সুন্দর। আর এটা হচ্ছে বাইরে থেকে হোটেলের ভিউ। তো বেরিয়ে পড়লাম। আর ওদিনকে প্রথমেই ডিসাইড করলাম যে মিউজিয়ামটা ঘুরে আসবো। তাই যথারীতি টোটো বুক করে নিলাম, যে মিউজিয়াম ঘুরতে যাওয়ার জন্য একদম কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু যেহেতু মিউজিয়াম বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছিলো, তাই গেলাম। আর এখানে ছিল হচ্ছে গভর্নমেন্ট ট্যুরিজমের যে হোটেলটা, সেইটা আর কি, পর্যটন কেন্দ্র যাকে বলে। তো শান্তিনিকেতনকে এই বিকেলবেলা নতুন চোখে দেখতে তো আমার খুবই ভালো লাগছিল। আর রীতিমতো যেরকম বর্ষাকালে চারিদিকে ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে, সেরকমটাই উপভোগ করতে পারছিলাম। আর এখানে ছিল হ্যান্ডিক্রাফট, অর্থাৎ হস্তশিল্পের যে দোকানগুলো। এখানে ইন্ডিজিনাসলি ওনারা নিজেদের প্রোডাক্টস বিক্রি করেন খুবই রিজনেবল প্রাইসে। আমি সবাইকে, যদি এই ভিডিওটা দেখে আপনারা রেকমেন্ডেশন চান, আমি বলবো যে হ্যাঁ এখান থেকে জিনিসপত্র খুব সহজেই আপনারা কিনতে পারেন। আর এখানে
রবীন্দ্রনাথের একটা মূর্তি ছিল, সেটা বর্ষার জন্য ঘিরে দেওয়া। তো আমরা প্রবেশ করলাম এখানে এই চত্বরটায়, যেখানে খুব সুন্দর একদম সবুজ চারিপাশ, সবুজ দেখতে, সবুজের নজরকে নিজের তার মধ্যে আবদ্ধ করতে সবারই ভালো লাগে। কারণ আমরা তো সবাই শহরের লোক, আমরা সবসময় এই শহরের গ্যাঞ্জাম, হই হল্লা এগুলো শুনে শুনে অভ্যস্ত। তাই একটু ছুটির দিনে সবুজ খুঁজতে সবাই পছন্দ করে, তাই এখানে আমিও ব্যতিক্রম নয়, তাই জন্য গেছিলাম। এই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, আর এই বিল্ডিংটা আর কি রেনোভেশন হচ্ছে, আন্ডার প্রসেস। আর তাই ওদিকে আমরা দেখতে দেখতে এগোলাম হচ্ছে মিউজিয়ামের দিকে টোটো করে। আর তারপরে মিউজিয়ামে ভাবলাম টিকিট কেটে ঢুকবো, কিন্তু দুর্ভাগ্যবশত হোক কিংবা যে কারণেই হোক না কেন আমাদের মিউজিয়াম দেখা হলো না। কারণ বললো যে 4:30-র সময় ওনাদের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় এবং 4:45-5টার মধ্যে মিউজিয়াম ক্লোজিং হয়ে যায়। তাই যারা ভেতরে ছিল সবাই বেরিয়ে এলো। তাই জন্য আমরা পাশটাই ঘুরে দেখলাম, 3 পাহাড় দেখলাম। এখানে কবি লিখতেন উনি। আর এই জায়গাটা খুবই নিরিবিলি, বিকেলবেলায় ঝিঁঝির ডাক শোনা যায়। এটা বেশ মনোরম বিকেল কাটানোর জন্য এটা একটা বলা যেতে পারে অভ্যর্থ একটা লোকেশন বা জায়গা। সবাই এখানে মানে যদি বলা যায় যে প্রাকৃতিক একদম প্রেম যেটাকে বলে, প্রকৃতি পর্যায়ে যে নিজেকে মেলে ধরা, সেটা কিন্তু এই জায়গা ব্যতিক্রম করলে মানে জীবনে হয়তো আমি ঘরের পাশের শিশির বিন্দুই দেখতে পাবো না যদি শান্তিনিকেতনের এই জায়গাটা উপভোগ না করি। আর এই ছিল উপাসনা গৃহ। উপাসনা গৃহতে প্রত্যেক বুধবার সম্ভবত সকাল 6টার সময়, ভোর 6টায় আর কি খুলে দেওয়া হয়। সমস্ত প্রার্থনা যারা করবে সবাই এখানে জমায়েত করে এবং সর্বসাধারণের জন্য সবাই যায়। আর এই ছিল বিভিন্ন রকম বিভাগ, অর্থাৎ কলা বিভাগ এবং সঙ্গীত বিভাগ, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর পথের ধারে দুপাশেই দেখছিলাম অনেক ছোটোখাটো ভ্যানে করে সবাই বিক্রয় করছে নিজেদের সামগ্রী, যেগুলো সুন্দর মানে আমরা হ্যান্ডিক্রাফটস বা যা কিছু আমরা কিনে থাকি। তো টোটো করে, যেটাকে বলে স্ট্রোলিং ইংলিশে, অর্থাৎ ইংরেজি শব্দে এবং সেটার বাংলা অনুপাত অনুযায়ী একটু ঘুরে বেড়ানো, সেটাই আমরা করছিলাম। কিন্তু এত জলকাদা ছিল আশপাশে, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না যে আমরা হেঁটে হেঁটে পায়ে ঘুরি। আর তাই জন্যই দেখিয়ে দিলাম মানে রাস্তার ধারে কতটা জল। তো সেই জন্যই আমরা ওইভাবে রিস্ক নিলাম না, আমরা ঠিক করলাম। আর যেহেতু আরও সন্ধে নামছে, একটু ভয়েই লাগছিল যে কোথায় জঙ্গলে সাপ খোপ তো সবাই জানি আমরা বর্ষাকালে উৎপাত থাকেই। তো যাই হোক, এইভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর মানে যাকে বলে এনজয় করা কিংবা উপভোগ করা বা মনের মতো শান্তিটাকে বজায় রেখে মনের মধ্যে যে উইকেন্ডকে কাটানো, যেটা আমাদের সকলেরই উদ্দেশ্য থাকে, সেই পর্যায়ে ঘুরছিলাম সেদিনকে বিকেলে। তারপর ওখানে গেলাম কাছেই বইয়ের লোকেশনে, যেখানে একদম বইয়ের সমাহার, সব রকম বই পেয়েছিলাম ওখানে। উপন্যাস থেকে শুরু করে ইংরাজি সাহিত্য থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব ধরনের বই এখানে সমাহার ছিল। আর ওখানে যিনি দাদা ছিলেন উনি খুবই ভালো ব্যবহার করলেন। ওনায় আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে দিলেন, উনি হয়তো দেখবেন এই ভিডিওটা, ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমি। আর তারপর ওখানে বেরিয়ে অনেকগুলো বই কেনার আনন্দে আমি তো বেশ খুশি সহকারে যে আমি উইকেন্ডে শুধুমাত্রই যে ঘুরতে গেছি তা না, এখানে আমি কিছু বইও পাবো আমার মনের মতো সেটা। আর বাইরে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সমস্ত গাছের ফল পড়েছিল আর কি, সেই আমি কিছু ছবি তুললাম। মানে বর্ষাকালটা সত্যি চারিদিকটা এত সুন্দর মানে প্রাকৃতিক হয়ে যায়, খুব ভালো লাগে এটা দেখতে। আর তারপর সেখান থেকে ফিরতি পথে আমরা ওনার কাছ থেকে আর কি, যার কাছ থেকে বই কিনেছিলাম, উনি বললেন যে ওখানে কী কী ঘুরে দেখা যায় বিকেলের মধ্যে। তো সেই অনুযায়ী বেরিয়ে পড়লাম। আর বর্ষাকালের বেলাটা যেহেতু একটু লম্বা থাকে, ওটা আমাদের আরও সুবিধা করে দিল। কারণ এমনি দিনে তো যেই 5:30টার সময় আমরা ঘুরছি ততক্ষণে সন্ধে হয়ে যাওয়ার কথা, তো হয়নি।
তাই জন্যে ঘুরতে পারছিলাম। আর এই যে পাশে দেখাচ্ছি, এইগুলো সমস্তই ওই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে চারিদিকে সুন্দর আর্টের যাকে বলে কলা, তার সেই কলা বিভাগের গাছ দিয়ে হোক, মাটি দিয়ে হোক, সেগুলো দিয়ে যে কলা ভবন লেখা, এখানে সবাই যারাই যাবেন দেখতে পাবেন, বা আপনারা অনেকেই হয়তো গেছেন, দেখেছেন। এখানে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। আমাদের বলা হলো যে ছোটোবেলায় আমি যখন গেছিলাম তখন তো আমরা ক্যাম্পাসের ভেতরেও যেতাম এবং অনেক দিন অবধিও ক্যাম্পাস খোলা ছিল, কিন্তু সমস্যাটা হয়েছে মানুষ ওখানে গিয়ে ভীষণ পরিমাণে নোংরা করে, যেটাকে বলে ভ্যান্ডালিজম। তো যার ফলে এটা করতে ওনারা বাধ্য হয়েছেন। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বিখ্যাত ইকোনমিস্ট মিস্টার অমর্ত্য সেনের, ওনারই এটা ম্যানশন, ওনার নিজস্ব বসত বাটি গৃহ, এবং সেখানে উনি শুনলাম যে পুজো পার্বণ বা কোনো অকেশনে উনি হয়তো এখানে এসে থাকেন। আর এখানে তাই আমি একটু নিজেকে ক্যামেরায় বন্দি করলাম, আর পিছন থেকে কে একটা বাইক টার্ন নিচ্ছিল, দেখছিল যে হ্যাঁ ওর থেকে ব্লগার চলে এসছে। যাই হোক, আমি নিজেকে কোনো ব্লগার বলে ক্লেম করিও না। আর তারপরে আমি দেখলাম যে প্রাকৃতিক শোভাটা এত সুন্দর, মানে এখানে ফটোশ্যুট দারুণ করা যাবে, তাই আমি কিছু নিজের মনের মতো আমার যে প্যাশন ফটোগ্রাফি করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই মূর্তিটা হচ্ছে ওখানের যে বয়েজ হোস্টেল ছিল, তো সেই বয়েজ হোস্টেলের ব্যাকইয়ার্ডে এরকম একটা মূর্তি ছিল, তো যাওয়ার পথেই দেখতে পেলাম। তারপরে যখন পড়ন্ত বিকেল এবং সন্ধে নামার মুখে, তখন প্রায় সন্ধে 6টা হবে, এমন সময় সূর্যর লাল আভাটা পুরো একদম মাঠের দিকে নেমে এসছে, আর আকাশটা পুরো নীল। এই বর্ণনাটা ক্যামেরাতে সত্যি আবদ্ধ করে বলা যায় না। আর এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাতি পুকুর বলা হয়। এখানে আমি ফোকাস করতে পারবো না হয়তো, অনেক দূরে, যেহেতু প্রচুর পানা জঙ্গল হয়ে গেছে। সেইখানে একটা হাতির মূর্তি ছিল, আর তাকে বলছে হাতি পুকুর। আমরা জিজ্ঞাসা করলাম টোটোর যিনি ছিলেন, উনি বললেন যে হ্যাঁ এখানে কোনো ইতিহাস হয়তো জড়িত আছে, আগে হাতি আসতো কি থাকতো অত বর্ণনা উনি বলতে পারলেন না, যেহেতু ওনার টোটো প্রান্তিকের ছিল। তো যাই হোক, আমরা রীতিমতো এখানে দেখলাম খেলার মাঠ, বিশাল মাঠ। সেই মাঠের মধ্যে হয়তো সন্ধ্যেতে ইভিনিং ওয়াক করতে গেলে মানুষ পরে সারা সন্ধ্যেই ঘুমিয়ে পড়বে। আর এখানে রাস্তার দুপাশে খাবারের দোকান, আর পাশেই দেখতে পাচ্ছি মাঠে যখন সূর্যাস্তটা হচ্ছে, সেটা মানে বলা বাহুল্য যে মানে প্রকৃতি যেন বিশেষ করেই শান্তিনিকেতনে এসেই আটক হয়ে গেছে। আর এটা লেন্সে সত্যি বর্ণনা করা ভীষণই একটা অসম্ভব বিষয়। আমি শুধুমাত্রই প্রচেষ্টা করেছি মাত্র, আর তাই জন্য এখানে যা আমি দেখতে পাচ্ছি এটা পুরো ক্যামেরায় তুলে ধরছি, নাহলে আমি একই এই ক্লিপটা বারবার দেখাতাম না। এখানে পুরো মেঘটা ক্রমশ সরে জমে গেছে। আর ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে যখন বাংলাদেশ ভবনের সামনে দাঁড়ালাম, তখন দেখতে পেলাম যে যেমনি মাটিতে সুন্দর একটা রাস্তার ওপর কারুকার্য করা, সেরকমই আকাশটাও সুন্দর, সব মিলিয়ে একটা অসামান্য মাত্রা যোগ করছিল। আর এই বাংলাদেশ ভবন হচ্ছে যেখানে বলা হয় নাকি ডিডি বাংলায় যে প্রোগ্রামগুলো মানে টেলিকাস্ট হয় টিভিতে, তো সেই নাকি প্রোগ্রামগুলোর স্টেজিং হয় এইখানে। অত আমি তথ্যকে মানে জেনুইনলি কি হয়েছে বা না সেটা আমি জানি না, কারণ এটা মুখে শোনা তথ্য। যিনি আমাদের সঙ্গে ছিলেন টোটোয় উনিই বললেন, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, আমি যে নিজেকে এখানে যেতে পেরে আর কি এতটাই আনন্দ উপভোগ করছি, সেটাকে বারবারই মেলে ধরার জন্য একবার করে সব প্রকৃতির শোভা দেখাতে দেখাতে নিজেকেও দেখাচ্ছে। আর এই আই লাভ বোলপুর, এটা তো সবাই আমরা জানি যে প্রত্যেক জায়গায় জায়গায় সমস্ত সিটিতে জনপ্রিয় হোক যাই হোক সব জায়গায় করা হয়েছে। তো এই জায়গাগুলো যে দোকানগুলো দেখালাম, সেগুলো ওবেলা মানে যখন আমরা সকালবেলা যাচ্ছিলাম তখনও এত খোলেনি, এখন সন্ধে হওয়াতে সব খুলে গেছে এখানে। তারপর আমরা এসে দাঁড়ালাম আবার সেই স্টেশন চত্বরে, যেখান থেকে আমরা সকালেই গিয়েছিলাম হোটেলের দিকে। তো সেই স্টেশন চত্বরে এসে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম। এইটা হচ্ছে ওখানকার রেল মিউজিয়াম, যারা গেছেন তারা জানেন। এই পাথর ছোট ছোট নুড়ি বেছানো রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে। আর মিউজিয়ামে ছিল
লেখকের অর্থাৎ কবিগুরুর সমস্ত জীবনের পুরো কাহিনী সেটা দেওয়ালে মানে চিত্রের মাধ্যমে বর্ণনা করা ছিল। এবং তাছাড়াও বাইরের এই অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছে খুব সুন্দর, বিকেলে গেলে খুব সুন্দর লাগে। আর এখানে সবথেকে বড় এই গুরুত্ব ছিল হচ্ছে যে ওনার যে ক্যারেজটা, যেটা করে উনি এসেছিলেন কলকাতায় অসুস্থতার সময়। তারপর ওখান থেকে ফিরলাম হচ্ছে এই একই রাস্তা ধরে। তারপরে সন্ধেবেলা খাবার দাবার খাওয়ার তো দরকার, এত ঘুরেছি, খিদে তো পেয়েই গেছিল, তাই একটু রাত করে আমরা খেতে চলে এলাম পাশেরই একটা রেস্টুরেন্টে। সেখানে আমি খেলাম চাউমিন, এগ চাউমিন নিয়েছিলাম আমি। আর তারপর নিজেকে ক্যামেরায় বন্দি করলাম। আর সঙ্গে ভেজ থালিও ছিল, সেটা আমার সঙ্গে যে গেছিল সে খেয়েছে। এতক্ষণে আপনারা হয়তো কোনোভাবে নোটিস করেছেন কে আমার সঙ্গে গিয়েছিল। এবার এতক্ষণে আপনারা কি ভাবছেন যে আমি কি এটা সোলো ট্রিপ করছি না কারোর সঙ্গে যাচ্ছি, কারণ আমি তো বারবার নিজেকেই ক্যামেরায় ফোকাস করছি। তো সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে হবে। আর এইটাই ছিল আমাদের হোটেল, নামটা বলেই দিলাম, হোটেল এমডি। খুবই ভালো হোটেল ছিল। যাই হোক, তারপরে হোটেল রুমে ফিরে ওদিনকে দিলাম একটা শান্তির ঘুম। সকাল 7:45 বাজে তখন ঘুম থেকে উঠলাম। ওঠার পর যেরকম কম্বল সরাই, এসি রুমের মধ্যে সেই কম্বল সরিয়ে গেলাম জানলার কাছে। আর জানলা থেকে বাইরের দৃশ্যটা দেখতে যা নজর কাড়ার লাগলো সেটা তো মানে ব্যক্ত করাই যাবে না। সকালবেলা পাখি ডাকছে, হাওয়া দিচ্ছে, ঝিরঝিরি যাকে বলে ড্রিজেল, সেই ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। আর বাইরে এই দোকানপাট দেখতে পাচ্ছি। আমরা আর কি খুব সিটি জায়গায় ছিলাম, ভুবনডাঙ্গায় আসলে হোটেলটার লোকেশন। তো সেই ভুবনডাঙ্গা আগে ছিল প্রত্যন্ত গ্রাম, তখন ওই কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই ভুবনডাঙ্গা থেকেই কিন্তু উৎপত্তি ওই লেখাগুলোর। কিন্তু তা সত্ত্বেও তুমি হয়তো সেটার অত সত্যতা বলতে পারো না, সে আমায় জাজ করার দরকার নেই। কিন্তু সেটা এককালে ছিল মানে অন্ধকার রাস্তা, আমরা সন্ধ্যেবেলা হাঁটতে যেতাম। আর এখন সে চিত্রই পাল্টে গেছে। আর এই যে আমি ঘুম থেকে উঠে পুরো যেন মনে হচ্ছে আলু ভাতের মতো একটা মুখ, সেই রকম মুখটা করে আমি নিজেকে ক্যামেরায় দেখছি যে কীরকম আমি ঘুমোলাম। আর ঘুম থেকে উঠে প্রকৃতিকে এনজয় করতেও আলাদা একটা মজা হচ্ছিল। তো তাই আমি অর্ডার করে দিলাম রীতিমতো আমার সকালে মর্নিং টি। আমি জেনারেলি বাড়িতে ব্ল্যাক কফি খেয়ে থাকি, কিন্তু এখানে অগত্যা কিছু করার নেই। এখানে আমাকে চা খেতে হলো, হয়তো কফি বললে প্রোভাইড করতেন ওনারা, কিন্তু আমি আর বললাম না। যাই হোক, গিজারটা ইতিমধ্যে অন করে দিয়েছিলাম যে তাড়াতাড়ি স্নান করে বেরোবো। আর প্রকৃতিটা তো দেখতেই পাচ্ছি, এতই সুন্দর। এখানে এইটা আমার স্বভাব, এটা কে কে করে থাকে সেটাও আমাকে জানাবেন। তো চায়ের প্রথম সিপটা নিতেই একদম এনার্জাইজড হয়ে গেলাম। আর ঘুরতে যাওয়ার জন্য একটা আলাদাই যেন এনার্জি পেলাম যে হ্যাঁ, সারাদিন এবার অনেকটা ট্রিপ করব, প্রচুর জায়গা ঘোরার আছে আর প্রচুর এনজয় করার আছে। কারণ এটার জন্যই তো আমি গেছি শান্তিনিকেতন। তো আমি সেজে ফেললাম। আর এই সানগ্লাসটা আমার খুব ফেভারিট, তো আমি এটাই পরেছিলাম। আর এই ড্রেসটা আমি দীর্ঘদিনই কিনেছিলাম, এটা অনলাইনে নিয়েছি। এইটা আমাকে বিশেষভাবে সবাই বলে যে আমার নাকি পরলে খুব ভালো লাগে। আমি জানি না কতটা ভালো লাগছে, সেটা আপনারাই জানাবেন কেমন লাগছে। তো টোটো করে বেরিয়ে পড়লাম হাওয়া খেতে খেতে ওদিনকে ঘুরতে। আর সেদিনকে ওয়েদারটা তো প্রথমেই সকাল থেকে দেখছিলাম যে কি সুন্দর ওয়েদারটা। সব থেকে বড় কথা, আমি আশঙ্কাই করেছিলাম বৃষ্টি হবে। আমি তাই পরে নিয়েছিলাম একটু সিনথেটিক বেস, মানে একটু যাতে ভিজে গেলে যদি সমস্যা না হয় বৃষ্টিতে, তাই জন্য। আর এই হস্তশিল্প মেলার গেটটা, এটা আমার খুব পরিচিত। কলকাতায়ও যখন হস্তশিল্প মেলা হয়েছিল, যখন মায়ের সঙ্গে গেছিলাম আগে, প্রায় 1 বছর হতে চললো, সেই সময়ও এই গেটটাই ছিল। তো এবার আমাদের আজকের লোকেশন হচ্ছে প্রান্তিক। তো প্রান্তিকের দিকে এগিয়ে গেলাম। আর যেতে যেতে রাস্তার দুধারে দেখলাম সমস্ত প্রচুর মানে বাগান, মানে পার্ক এগুলো থাকবেই, কিন্তু অবাক হলাম এটা দেখে যে প্রান্তিকের দিকে এত রিসর্ট, আর বোলপুরই হচ্ছে মেন কেন্দ্র থাকার। তো উদ্যান ছিল, অনেক কিছুই ছিল
রাস্তায় যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ঠিক ব্রিজ বলা চলে না, এটা একটা হাইওয়েও নয়, ব্রিজও নয়, আর ইন্টারকানেক্টেড রাস্তা, 2 ওয়ে আর কি, 1 ওয়ে নয়, এদিকটা যাওয়ার আর ওই পার্টটা হচ্ছে আসার। তো রাস্তার দুধারে গাছপালাও রয়েছে, টগর ফুল, আরও অনেক কিছু। তো সেই দেখতে দেখতে, এটা বিশেষ কিছু যদিও দেখার নেই, কিন্তু মানে সকালটাই দেখাচ্ছিলাম আর কি। ওই 9টা-10টার সময় জলখাবার খেয়ে সকাল দিকে বেরোতে একটু ভালোই লাগে, কারণ বাড়িতে তো এই সময় আমি অন্যদিন ট্রেনে করে ছুটতে থাকি আমার ইউনিভার্সিটি। যাই হোক, যাচ্ছিলাম, প্রান্তিক স্টেশন অবধি গেলাম। প্রান্তিক স্টেশনে গিয়ে যা হলো, এ তো মানে আমার মাথা খারাপ হয়ে গেল। এতটা আসার পর প্রান্তিক স্টেশনে এসে দেখি, ও মা, রেল গেটের সামনে সমস্ত লম্বা লম্বা ট্রাফিক জ্যাম। কী হয়েছে না, গেট আটকে গেছে। এবার গেট আটকে গেছে, যাবো কী করে? পাশে এই বন্ধুটি বসেছিলেন, উনিও অবাক যে গেট কী করে আটকে যেতে পারে। সবাই গাড়ি ঘোরাচ্ছে আর দেখতে পাচ্ছি। এবার আমাদেরকেও অবস্থা কিছু করার নেই, আমরাও গাড়িটা ঘুরিয়ে নিলাম, আর ঘুরিয়ে আবার এতটা রাস্তা এসেও অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলাম। যদিও টোটোর দাদা সত্যি খুব ভালো ছিল, উনি সত্যিই আমাদেরকে বললেন যে কোনো ব্যাপার না, ঘুরিয়ে নিচ্ছি, সময়ের বরঞ্চ কম লাগবে। যাই হোক, আমি একটা জিনিসই খুব ভয় পাচ্ছিলাম, যে পুজোটা দেওয়া হবে তো ওখানে, যেখানে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তো এখানে যাচ্ছি, যেতে যেতে সমস্ত মাটির বাড়ি দেখলাম। যদিও আমি কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক নই, তো আমি দেখিয়ে দিলাম। যাই হোক, এটা ইগনোর করতে পারেন। আর এখান দিয়ে যাচ্ছি, আর দিয়ে এই যে গলা পুল বা আন্ডারপাস বলে, তার ওপর দিয়ে কিন্তু এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। তো সেইটার পাস করার সময় গলা ফুলে একদম অন্ধকার অবস্থা, আর সেখানে যদি জল জমে তো আর বলার কথা না। পাশ দিয়ে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি, মানে জল পুরো কাদা জল গায়ে ছিটিয়ে চলে যাবে, সেখানে আর মানুষ ভূত হয়ে যাবে পুরো। যাই হোক, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। অনেক জায়গায় এরকম আমরা সিচুয়েশান ফেস করে থাকি। এটা বাইরে ঘুরতে গেছি বলে নিন্দুকের মতো কথা বলে লাভ নেই। তো হাওয়া খেতে খেতে রীতিমতো যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। ততক্ষণে দেখলাম টোটো করে অনেকেই ফিরে আসছে পুজো দিয়ে, আর আমরাও তাই জন্য উদ্গ্রীব হয়ে গেলাম যে কখন গিয়ে মায়ের দর্শন করব, এত বছর পর মায়ের দর্শন করতে যাচ্ছি বলে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক রকম চাষবাস আশপাশে, যেরকম আগের আমার ব্লগ, যারা প্রথম ব্লগ দেখেছিলেন বিষ্ণুপুরের, সেখানেও দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছি। এখানে বিশেষত আমার ওপরেই ফোকাস করছি, কারণ এই মুডটা জানা সত্যিই দরকার, যে যখন যাই একটা মানুষ কতটা মনে আশা নিয়ে যায়, আর সেটা যখন সত্যি সত্যি পরিপূর্ণ হয়ে যায়, তখন এটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই সকালটা উপভোগ করতে মানে এই রকম একটা অ্যাম্বিয়েন্সে যেন মনে হচ্ছে পুরো মাঠের মধ্যেই দৌড়ে বেড়ায় সেটা। আর রীতিমতো একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। টোটো স্লো করে দেওয়া হয়েছে, কারণ যদি স্লিপ করে তো এরকম অনেক সমস্যা হতে পারে। এবার যাই হোক, যাচ্ছি, এবং তারপর পাশেই দেখছি সাইকেল যাচ্ছে, সেটাও স্লো মোশনেই যাচ্ছে। তারপরে টোটোর শেডটা দিয়ে দেওয়া হলো, যাতে করে সেরকম অসুবিধা না হয়, না ভিজে যায় বৃষ্টির ঝাঁটে। তাই মন্দিরে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে। এবার মন্দিরে এখানে পার্কিং প্লাজা ছিল, আর সেখানে আমাদের 10 টাকা করে দিতে হলো পুরোটাকে কিছুক্ষণ পার্ক করার জন্য। তারপরে গিয়ে মন্দিরের জন্য ডালা কিনলাম একটা আমারই বয়সে কি একটু ছোট ভাইয়ের থেকে। ও বললো স্কুলে পড়ে, তো যাই হোক, আমি স্কুলে পড়ি না, সেটা আলাদা কথা। কিন্তু এখানে আমরা গেলাম সেই কুণ্ড, যেখানে এটা আসলে কঙ্কালীতলা বলা হয়, মা কঙ্কালীর এখানে কাঁক পড়েছিল, এবং সেই ইতিহাসকে অবলম্বন করেই আমাদের শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে এখানে মাকে রাখা হয়। আর এই গাছটা দেখা যাচ্ছে, এখানে আমি অনেক ছোটোবেলায় ঢিল বেঁধেছিলাম আর নিজের মনস্কামনা মাকে জানিয়েছিলাম। এখন এই বৃষ্টির মধ্যে সম্ভব হলো না যে ঢিলটা আর খুলে আসি বা নতুন করে বাঁধি। যাই হোক, মনস্কামনা মাকে জানিয়ে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম প্রসাদ নিয়ে। আর তারপরে যাওয়ার পথ আমাদের হচ্ছে ডেস্টিনেশন সোনাঝুরির হাট।
আর এখানে যেতে যেতে দেখলাম কি সুন্দর বাচ্চারা কেন্দ্রীয় বিদ্যালয় কেভি যাকে আমরা বলি সেখানে খেলা করছে। তো এখানটাও বেশ ভালো লাগলো। আর এই জায়গাটা চিনতে পারছেন, এই জায়গাটা কিন্তু ভীষণ সল্ট লেকের মতো। যারা যারা সল্ট লেকের প্রচুর সেক্টর দিয়ে যাতায়াত করে থাকবেন রীতিমতো, তারা জেনে থাকবেন যে সল্ট লেকের ঠিক কিন্তু ডাইভারশনসগুলো ঘুরে ফিরে এই রকমই মোটামুটি একটা চিত্র তৈরি হয়। শুধু যদি আশপাশে এই ঘন বাগান বা এই ক্ষেতগুলো না থাকে, এটা পুরো কিন্তু সল্ট লেকের সঙ্গেই মানুষ কনফিউজ করে ফেলবে। আর যদি না আমি বর্ণনাটা আগে থেকে দিতাম। এই পাশে দেখিয়ে দিচ্ছি কত কত সব হোটেল রেস্টুরেন্ট। তো সেই জায়গা দিয়েই পাস করতে করতে তখন দেখলাম রীতিমতো আকাশের মেঘ কেটে গেছে, আর এই গোয়াল ভরা গাভী যেটা আমি সবসময় বলি আর ছাগ, এই সমস্ত কিন্তু প্রত্যেক বাড়ি যেখানে যাই আমি দেখতে পাই। আর আমার নজর এগুলোকে সবসময় ক্যামেরা লেন্সে বন্দি না করলে মানে পরিতৃপ্তি পায় না। যাই হোক, এখানে সব আশপাশের সব জঙ্গল হয়ে গেছে। আর বর্ষার মধ্যে সকালবেলার দিকে অনেক জায়গায় দেখছিলাম যে শুনছিলাম আর কি ঝিঝির ডাক। আর এখানে তারপর শালবনে আমরা প্রবেশ করছি, সোনাঝুরির চত্বরেই শালবন। সেখানে মানে সকালটা পুজো দেওয়ার পর তো এমনি মন প্রাণ ভালো হয়ে গেছিল। আর নিরিবিলি একদম মনের মতো যে পরিবেশ যেটাকে বলে আর কি, একটা যেটা আমরা সবসময় ভেবে থাকি যে মানে ফটোশ্যুটের জন্য বা যে কোনো পারপাসের জন্য যে লোকেশনগুলো চোখের সামনে প্রথমেই আসে, সেইগুলোই কিন্তু হচ্ছে এই শালবন বা এই সমস্ত ঘন জঙ্গল। সেখানে আমরা ঘুরে বেড়াবো, সেখানে আমরা ছবি তুলবো, সেখানে আমরা ইচ্ছে মতো নাচবো গাইবো, এইগুলোই কিন্তু ভেবে থাকি। আর দূরে বাউল দেখা যাচ্ছে, উনি গান গাইছিলেন, ওনাকে আমরা কিছু আর্থিক সাহায্য করলাম। আর আমরাও শুনে নিলাম ওনার গান, আমি তুলে নিলাম কিছু ছবি, মনের মতো রিলস করছিলাম। আর সব মহিলারা এখানে রিলস করছিল। আর গাছ থেকে প্রচুর পিঁপড়ে বেরিয়ে এসেছিলো, যেটা বর্ষাকালে হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ ওদের লোকেশনে অর্থাৎ এই পিঁপড়েগুলোর যেখানে থাকার জায়গা সেখানে কিন্তু আমরা এসে সেটাকে বিরক্ত করছি, ওরা কিন্তু কখনোই আমাদের জায়গায় ঢুকে পড়েনি। যাই হোক, এসব গেল তত্ত্ব কথা। চলে গেলাম সোনাঝুরিতে প্রচুর গাড়ির পার্কিং লট। তখন রোদ উঠে গেছিলো, যেন মনে হচ্ছিল প্রকৃতিটা সহায় দিচ্ছিল আমাদের সঙ্গে, ঠিক যেমনটা যেখানে বেদার হওয়ার কথা সেটাই। কিনে ফেললাম অনেক কিছু, হার, চুড়ি, জামা কাপড়, তার সঙ্গে অনেক খাবার জিনিসও, যেমন এখানে দই রাবড়ি খুব বিখ্যাত, ফটো কাঁচের ওখান থেকে কিনি। আর যেটা আমরা সবাই জানি, যার জন্য সোনাঝুরি এত বিখ্যাত এবং এখানেও যে কোনো উৎসব হলে এনারা নাচতে আসেন, তা হচ্ছে সোনাঝুরির বিখ্যাত সাঁওতালি নৃত্য। তো সেই সোনাঝুরিকে আমরা মনে রেখে সোনাঝুরির অনেক স্মৃতি সংগ্রহ করে নিজেদের ব্যাগে করে নিয়ে ফিরলাম কিছুক্ষণের মধ্যেই শান্তিনিকেতন। কিন্তু যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর আমার যেটা আসল উদ্দেশ্য, আমি বলছিলাম যে জন্মদিন উপলক্ষে ঘুরতে গেছি, সোলো ট্রিপ গেছি নাকি কার সঙ্গে গেছি, এতক্ষণ যদি আপনারা অনুসন্ধান করে ফেলে থাকেন, তাহলে বাকিটা জানার জন্য কী করলাম আর কোথায় খেলাম আর জন্মদিন সেলিব্রেশনের ভিডিও তো আগেই এসে গেছে, সেটা দেখার জন্য আর যে জায়গাগুলো পরবর্তীকালে গেলাম আর এখানে কি হলো দেখার জন্য অবশ্যই দেখবেন পরের ভিডিও, সেখানে পুরো কমপ্লিট ভিডিওটা থাকবে। আর আপাতত কেমন লাগলো এত অবধি বলবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।